This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, রাতে বাজি পটকা ফাটিয়ে বাঘকে জঙ্গলে ফেরত পাঠানো গিয়েছে কিনা তা এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারেনি বন দপ্তর। কুন্তলীর উত্তর বৈকুণ্ঠপুর গ্রামের লাগোয়া ম্যানগ্রোভের জঙ্গলে ঘাটে গেড়ে থাকা বাঘটিকে ধরতে মঙ্গলবার সন্ধ্যায় খাঁচা পাতা হয়েছিল ছাগলের টোপ দিয়ে, কিন্তু সেই টোপে পা দেয়নি ওই বাঘটি। তবে যদি পালিয়ে না থাকে তাহলে বাঘটিকে ধরতে বিকল্প পথে হাঁটতে পারে বন দপ্তর। প্রয়োজনে ঘুমপাড়ানি বন্দুক সহ বিশেষ দলকেও আনা হতে পারে উত্তর বৈকুণ্ঠপুর গ্রামে। বাঘ এখনো মানে খাঁচার মধ্যে ঢোকেনি, এখনো জঙ্গলের মধ্যে আছে অনুমান করা যাচ্ছে। ওই ছাগল ডাকছে, খাঁচার মধ্যে ছাগলটা ডাকছে, যা আশা ছিল যে ছাগল দিলেই ঢুকবে, কিন্তু ঢোকেনি, ছাগল এখন ডাকছে। এইবার নদীর ছোটো ডিঙি নৌকা নিয়ে এবার দেখা যাচ্ছে, যদি স্পট দেখা যায় উপায় পেরিয়ে যেতে পারে, নাহলে নতুন করে আবার তাদের পদ্ধতি আছে, পদ্ধতি অনুযায়ী তারা দেখবে যে বাঘ আছে কিনা। বন দপ্তরকে বলা হয়েছে যে এই নদীর ধার করে যতটা বসতি ততটা করে উঁচু করে জাল ঘিরে দেওয়া, তাতে গ্রামবাসীরা একটু ভয় থেকে বাঁচবে। এখন রাত্রে খাঁচা পাতা হয়েছিল, আমরা তো দিনের বেলা বাজি ফাটালাম, বাজি পটকা ফাটালাম, তো বাঘটা তার জঙ্গলে ফেরেনি। তাই হ্যাঁ, রাত্রে দুবার বাজি ফাটানো হয়েছিল, বাঘটা তার জঙ্গলে ফেরেনি এবং খাঁচা পাতা হয়েছিল। খাঁচায় এখনো পড়েছি কি এটা কনফার্ম হয়নি, আমরা এই ডেস ফেস করছি, দেখি খাঁচায় কি অবস্থা। হ্যাঁ, নদীর চর অলরেডি সার্চ হচ্ছে, আমরাও নামবো। পুরুলিয়াতে কিছুটা স্বস্তি, লোকালয় সংলগ্ন এলাকা ছেড়ে ঝাড়খণ্ডের জঙ্গলে বাঘ ফিরে গিয়েছে বলে অনুমান করা হচ্ছে। পাটা গ্রামের অদূরে টোল প্লাজা সংলগ্ন এলাকা দিয়ে দলমার জঙ্গলে ঢুকে যায় ওই বাঘটি, এমনই অনুমান বন দপ্তরের। দলমা পার্শ্ববর্তী কিছু চাষের জমিতে পায়ের ছাপ দেখতে পান বন দপ্তরের কর্মীরা। তবে জঙ্গলে একাধিক জায়গায় ট্র্যাপ ক্যামেরা লাগালেও দেখা মেলেনি বাঘের। পাহারার কোনো ব্যবস্থা নাই, ওই ফরেস্টওয়ালারা আসেন, ওয়ার্নিং দিয়ে চলে যায়, এলাস করেন যে বাচ্চা উচ্চা কাকু কোথাও কেউ যাবে নাই, মানে সকালবেলি মানে কেউ কোথাও যাবে নাই, মানে বেলা হতে দিয়ে বাইরাবেন ঘরের নিয়ে। রাজনীতির খবর এবার একটু নজর রাখি, কারণ 14 বছরে সংখ্যালঘুরা পিছিয়েছে অভিযোগ তুলে সরব আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী। হুমায়ুন সিদ্দিকুল্লাহর পরে এবার নওশাদ। বারবার প্রশ্নে মমতা সরকারের সংখ্যালঘু উন্নয়ন। ক্লাস 9 থেকে ক্লাস 10-এ ওঠার কথা ছিল, কিন্তু ভর্তির টাকা জোগাড় করতে না পারায় ছাত্রের আত্মহত্যার অভিযোগ ক্যানিংয়ের জীবনতলায়। মাত্র 550 টাকার জন্য একটা তরতাজা প্রাণ চলে গেল। কিশোরীর আত্মহত্যা নিয়ে সরব আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। অর্থের অভাবে ক্লাস 10-এ ভর্তি হতে না পারার কারণে আত্মহত্যা করলেন নাসিমা মোল্লা নামে ক্যানিংয়ের এক ছাত্রী। ইচ্ছা ছিল উচ্চশিক্ষায় শিক্ষিত হব, কিন্তু অর্থের জোগান না থাকার ফলে ক্লাস 10-এ ভর্তি হতে পারছে না, সেই জন্য তিনি আত্মহত্যার পথ বেছে নিলেন। বাবা একজন ভ্যান চালক। সংখ্যালঘু উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলে দিলেন নওশাদ। ফের সাচারের মতো কমিটি চাইলেন ভাঙড়ের বিধায়ক। এই আত্মহত্যার চোখে আগুন দিয়ে পশ্চিমবাংলার অর্থনীতির অবস্থা দেখিয়ে দিচ্ছে কোন তলনিতে পৌঁছে গিয়েছে। আর সংখ্যালঘু মুসলমানদের কথা নতুন করে আর বলার অবকাশ লাগে না। আমরা দীর্ঘদিন বলে আসছি যে সাচার কমিটির মতো ওই ধরনের কোনো একটা কমিটি হোক। এই 13 বছরে সংখ্যালঘু মুসলমানদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থায় কতটা আপলিফমেন্ট হয়েছে দেখলে দেখা যাবে এগিয়ে যায়নি, বরঞ্চ পিছিয়ে গিয়েছে। বাংলায় মুসলিমদের অবস্থা খুব খারাপ বলে ডিসেম্বরের মাঝামাঝি মন্তব্য করেছিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এটা একটা জিনিস মানতে হবে যে মুসলমানদের যে এখানকার অবস্থা আর কি, মানে সোশিও ইকোনমিক অবস্থা, সেটা কিন্তু বেশ খারাপ, মানে ইন কম্পারিজন টু আদার্স। আমি এসটিদের কথা বলছি না, এসসিদের থেকেও খারাপ। আর্থসামাজিক অবস্থা, সোশিও ইকোনমিক অবস্থা বেশ খারাপ। দিন কয়েক আগে সংখ্যালঘু উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলেছেন আরও এক শাসক নেতা, দলের অন্যতম সংখ্যালঘু মুখ গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। এটা সত্য কথা, আমি বা আমাদের মতন বহু মানুষ এই দলের জন্য যত শ্রম দিয়েছি এবং দিচ্ছি, আমি জানি না নবান্ন তার কতটা মূল্য দিয়েছে। এত বড় কথা আমি বলে গেলাম। আমাদের ব্যথা বেদনা বুঝবার সময় এসেছে। সিদ্দিকুল্লাহকেও কটাক্ষ করেছেন নওশাদ। বছর তিনি মন্ত্রিত্ব নিয়ে সামলাচ্ছেন,
তার দপ্তর থেকে কটা সংখ্যালঘু মুসলমানের উপকার হয়েছে তাকে যদি জিজ্ঞাসা করা হয় তিনি কি সঠিক উত্তর দিতে পারবেন? নওশাদের অভিযোগ নিয়ে কি বলছে রাজনৈতিক মহল? সংখ্যালঘু উন্নয়ন কি তিমিরেই? সংখ্যালঘুদের এই বাংলায় 12 বাজানো হয়েছে, 10,000 মাদ্রাসা করে বলেছিল, কিছু করেনি। মুসলমানদের খুবই উপকারী বন্ধু বলে মাসিয়া বলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে নাটকটা করে, সেই নাটকের মধ্যে কোনো অন্তর্নিহিত সত্য নেই, এটুকু বলতে পারি, ওটা নাটক। সব থেকে লজ্জার বিষয় যে ছাত্রীটি স্কুলের ফিস শুধু দিতে পারছে না, এই রাজ্যে 18 বছর বয়সের নিচে মেয়েদের বিয়ে করবার প্রবণতা অন্যান্য দেশের অন্যান্য প্রান্তের থেকে অনেক বেশি। কংগ্রেস জামানা চলে যাওয়ার পর আজ পর্যন্ত কোনো সরকার পশ্চিমবঙ্গে হিম্মত দেখাতে পারেনি যে মুসলমান সম্প্রদায় থেকে এমওএস হোম করার বা হোম ডিপার্টমেন্ট দেওয়ার। সিদ্দিকুল্লাহ থেকে নওশাদ, সংখ্যালঘু উন্নয়ন নিয়ে বারবার প্রশ্নের মুখে মমতা সরকার, বাড়ছে বিড়ম্বনা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এবার একটু ওয়েদার আপডেটে নজর রাখতে হবে, কারণ রাজ্য জুড়ে কুয়াশার দাপট অব্যাহত। আগামী কয়েকদিন ভোরের দিকে থাকবে ঘন কুয়াশা। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। আগামী কয়েকদিন তাপমাত্রার পারদ কমতে পারে 2 থেকে 3 ডিগ্রি, ফিরতে পারে জাঁকিয়ে শীতের আমেজ। সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার থাকবে। উত্তরবঙ্গেও থাকবে কুয়াশার দাপট। দার্জিলিং, কালিম্পং পার্বত্য জায়গায় হালকা বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। রাজ্য জুড়ে ঘন কুয়াশার দাপট রয়েছে। উত্তরবঙ্গ হোক কিংবা দক্ষিণবঙ্গ, বিভিন্ন জেলাগুলোতে ভোরের দিকে ঘন কুয়াশা রয়েছে, তারপরে পরিষ্কার আকাশ এবং রোদ। রাতের দিকে তাপমাত্রার পারদ কিছুটা নামতে শুরু করেছে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস। সামনে রয়েছে মকর সংক্রান্তি। এই মকর সংক্রান্তিতে তাপমাত্রার পারদ 2 থেকে 3 ডিগ্রি কমতে পারে, এরকমই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তবে এই মুহূর্তে জাঁকিয়ে শীত পড়ার কোনো সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে ভোরের দিকে এই ঘন কুয়াশার দাপট, সেই দাপট থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা বৃষ্টিপাত এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে, এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রার পারদ কিছুটা কমলেও জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা এই মুহূর্তে নেই, এরকমই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ক্যামেরা গৌরবের সঙ্গে সোমা, TV9 বাংলা, কলকাতা। শীতের সাজে সেজে উঠেছে পাহাড়। নতুন বছরের শুরুতে ফের বরফের চাদরে ঢাকলো সন্দাক্ষ। মঙ্গলবার থেকে ফের উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় শুরু হয়েছে তুষারপাত। বরফে ডেকেছে দার্জিলিং, কালিম্পং সহ সিকিমের বিস্তীর্ণ এলাকা। কথা বলবো আমাদের সহকর্মী ধনরাজ তামাং এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। ধনরাজ, গুড মর্নিং। जिधर ही देखो सफेद बर्फ की चादर, तो जो टूरिस्ट लोग हैं वो कितना एंजॉय कर रहे हैं, उनके पास कितना एक्साइटेड है ये लम्हा? हेलो, जैसे सन्दकपुर में कल रात से स्नोफॉल हो गया और फिर दार्जिलिंग पहाड़ में टूरिस्ट बढ़ गया। और क्रिसमस सीजन और ये न्यू ईयर सीजन के बाद थोड़ा टूरिस्ट फ्लो कम हो गया था। हेलो, हाँ धनराज, सुनाई दे रहा है। हेलो, जैसे कल रात से सन्दकपुर में स्नोफॉल हो गया और दार्जिलिंग पहाड़ में टूरिस्ट फ्लो बढ़ गया है। जैसे दार्जिलिंग में और दार्जिलिंग पूरा ठंडा बढ़ गया है। सन्दकपुर में अभी टेम्परेचर माइनस चल रहा है। दार्जिलिंग पहाड़ में 5 डिग्री और 7 डिग्री से ऊपर नहीं जा रहा है। बहुत सारे टूरिस्ट एंजॉय कर रहे हैं दार्जिलिंग पहाड़ के ये ठंडी मौसम के लिए। और इसी तरह सिक्किम के नॉर्थ सिक्किम में बहुत ज्यादा स्नोफॉल हो गया है। बहुत सारे टूरिस्ट जमा हुआ है वहाँ पर। आज ये छोंगू साइड, ये जो ईस्ट सिक्किम की ओर पड़ता है, जो नाथुला बॉर्डर है, उस साइड में ज्यादा बर्फबारी होने के कारण आज सुबह से ही सिक्किम गवर्नमेंट ने नाथुला पास की ये जो टैक्सी का पास होता है वो बंद कर दिया है, क्योंकि ज्यादा टूरिस्ट अटकने की संभावना दिखाई। जो ऊपर का टूरिस्ट है उसे नीचे लाने के लिए थोड़ा समय लगेगा। और आज से ऊपर का जितना भी फास्टेस्ट है वो भी क्लोज कर दिया है 1 दिन के लिए। और जैसे माइल्ड होगा उसके बाद सिक्किम गवर्नमेंट पूरा खोलने की कोशिश कर रहा है। थैंक यू सो मच।